কেন ছাড়বো? আমি তোমায় কেন ছাড়বো শুনি? নিজের বোনটাকে বিয়ে দিয়ে মাথা থেকে মস্ত বড় একটা বোঝা ঝেড়ে ফেলেছ, তাই না? এখন আর এই বোনকে একটুও ভালো লাগে না তোমার, তাই তো? সে শ্বশুরবাড়িতে কেমন আছে না আছে তা একটু চোখ মেলে দেখতে যেতেও তোমার ইচ্ছে হয় না, না? সে বেঁচে আছে নাকি মরে ভূত হয়ে গেছে তা নিয়েও তোমাদের কারো কোনো চিন্তা নেই। তোমরা সবাই খুব খারাপ, খুব। সাব্বির মোয়ের এমন অনর্গল অভিমানের বাণ শুনে শব্দ করে হেসে উঠল। সে মোকে এক হাতে আগলে নিয়ে পাশের একটা ফাঁকা বেঞ্চে এনে বসালো। তারপর নিজে খানিকটা নিচু হয়ে মোয়ের গাল দুটো টেনে দিয়ে বলতে লাগলো। কে বলল তোকে আমি বলে গেছি? বাইকে কখনো নিজের জানে টুকরো বোনদের বলে থাকতে পারে? আমি আমার এই মিষ্টি বোনদের এক মুহূর্তের জন্য বলিনি, সত্যি বলছি। তাহলে তুমি এতদিন আমায় একটাবারও দেখতে এলে না কেন, হ্যাঁ? বিয়ের পর আজ এতগুলো দিন কেটে গেল অথচ তোমাদের কাউকেই আমি একটা দিনের জন্যও চোখে দেখলাম না। ফুপি আর ফুপা কেমন আছে বলো তো? আলহামদুলিল্লাহ, সবাই অনেক অনেক ভালো আছে। তবে আম্মু সারাদিন তোর জন্যই মন খারাপ করে বসে থাকে। আম্মু তো বলেছিল তোকে দেখতে তোদের বাসায় যাবে। আমি রোজ আসায় আসায় বাসার গেটের দিকে তাকিয়ে থাকি যে এই বুঝি সবাই আসবে। কিন্তু কেউ আসে না। তোমরা সবাই বড্ড স্বার্থপর। কেউ আমায় একটুও ভালোবাসো না। এমনকি আব্বু-আম্মুও একটা দিন এলো না একটু আমায় দেখতে। শুধু ওই ফোনে টুকটাক কথা বললে কি আর আমার মন ভরে বলো? সাব্বির বোনের চোখের কোণে জল চিকচিক করতে দেখে মনটা খারাপ করে ফেলল। সে আলতো করে মোয়ের চোখের জল মুছে দিল। একদম কাঁদিস না পাখি। তোর এই ভাইটা কিন্তু নিজের বোনদের চোখের অশ্রু এক পটও সহ্য করতে পারে না। আর মেহের, তুই ওখানে ওভাবে দূরে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, আমাদের পাশে এসে বস। মিহির মুচকি হেসে নিজের ওড়নাটা সামলে নিয়ে ধীর পায়ে এসে সাব্বিরের ঠিক পাশের খালি জায়গাটায় বসলো। বর্তমান যুগে যেখানে নিজের আপন ভাই বোনদের মধ্যেই বিন্দুমাত্র মিল থাকে না, সেখানে তারা ফুপাতো মামাতো ভাই বোন হওয়া সত্ত্বেও আপনের চেয়েও অনেক বেশি আপন। মো এবার হুট করেই নিজের কান্নার পর্ব শেষ করে চোখ দুটো বড় বড় করে মাথা উঁচিয়ে বলে উঠল। ভাই আমার চকলেট কোথায়? মোয়ের মুখে চকলেট শব্দটা শোনা মাত্রই সাব্বির একদম থতমত খেয়ে চুপ হয়ে গেল। সে নিজের পকেটে হাত দিয়ে শুকনো ঢোক গিলতে গিলতে অত্যন্ত মিনমিনে স্বরে বলল। আই এম রিয়েলি সরি রে পাখি। তাড়াহুড়ো করে আসার সময় চকলেটের কথা আমার একদম মাথাতেই ছিল না। ভাইয়ের মুখ থেকে এমন জবাব শোনা মাত্রই কথাটা যেন কোনো এক বিশাল বজ্রপাতের মতো মোয়ের মাথায় এসে আছড়ে পড়ল। তার ফর্সা মুখখানা মুহূর্তের মধ্যে বেলুনের মতো চট করে চুপসে গেল। সে আর এক সেকেন্ডও দেরি না করে পুরো বেঞ্চ কাঁপিয়ে চেঁচিয়ে উঠল। কি? তোমার চকলেটের কথা মনে নেই? আজ চকলেটের কথা ভুলে গেছো। কালকে এই বোনের কথাই মনে থাকবে না। দুদিন পর আমার যে বাচ্চা-কাচ্চা হবে তাদের কথাও তোমার মনে থাকবে না। আর এই নিয়ে তুমি নিজেকে আবার আমার বেস্ট ভাইয়া বলে সারাদিন চিল্লাও, হ্যাঁ? আমার লাগবে না এমন ফালতু ভাই। যে ভাই নিজের বোনের জন্যে পকেটে সামান্য একটা চকলেট রাখতে পারে না, সে আমার ভাই হতেই পারে না। মৌ নিজের দুটো গাল ফুলিয়ে একদম কথাগুলো বলে রাগে গজগজ করতে করতে বেঞ্চ ছেড়ে চট করে দাঁড়িয়ে পড়ল। সে যেই না রাগ দেখিয়ে বড় বড় পা ফেলে ওখান থেকে চলে যেতে চাইলো, ঠিক তখনই সাব্বির পেছন থেকে খপ করে তার হাতটা আঁকড়ে ধরল। মৌ এক মস্ত বড় ঝামটা দিয়ে ভাইয়ের হাত থেকে নিজের হাতটা সরিয়ে নিল। সে রাগে মুখ ফুলিয়ে আরো দু পা এগিয়ে যেতেই আচমকা তার কানের কাছে সাব্বিরের চিরচেনা সে হাসি মুখের কণ্ঠস্বর ভেসে এলো। পাখি তোর চকলেট। চকলেটের নাম শোনা মাত্রই মোয়ের পায়ের গতি ওখানেই একদম ব্রেক কষার মতো থেমে গেল। সে ঝট করে পেছনে ফিরে সাব্বিরের হাতে চকলেটের প্যাকেট দেখে খুশিতে একদম উৎফুল্ল হয়ে উঠল। সে আর কোনো রাগ না দেখিয়ে এক দৌড়ে এসে সাব্বিরের পাশে ধপাস করে বসে তার হাত আঁকড়ে ধরে চকলেটটা ছিনিয়ে নিতে চাইল। কিন্তু সাব্বির এবার দুষ্টুমি করে চকলেটটা উপরে উঁচিয়ে ধরলো, কিছুতেই দিল না। তা দেখে মো আবারও নিজের মুখখানা ছোট করে বলল। তুমি না আমার পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম আর লক্ষ্মী ভাইয়া। তাহলে প্লিজ আমার চকলেটটা দিয়ে দাও না, প্লিজ। হুম, দেব না। একটু আগেই না তুই বললি আমি নাকি তোর কোনো ভাই হই না? তাহলে এখন কোন অধিকারে চকলেট চাচ্ছিস শুনি? দাও না ভাইয়া। বললাম তো দেবেই না। মেহের, তুই একটু ভাইয়াকে দিতে বল না। আচ্ছা ভাইয়া, তুমি যদি আজ আমাকে এই চকলেটটা ভালোই ভালোই দিয়ে দাও, তবে তোমায় আমি এক্কেবারে আসমানে পরীর মতো লাল টুকটুকে একটা কিউট বউ এনে দেবো। তা তোর সেই আসমানে পরি বউ কবে আসবে শুনি? যেদিন আমার পুচকে পুচকে বাচ্চাগুলো তোমার মামা বলে ডাকবে, সেদিনই তোমায় আমি বউ এনে দেবো। হোয়াট? ততদিনে তো আমি বুড়ো হয়ে এহলোক ত্যাগ করে একেবারে ইন্তেকাল করে ফেলবো রে শয়তান মেয়ে। মাবুদ, আমার স্বার্থপর আর শয়তান মার্কা বউ, সরি, বোন যেন তুমি দুনিয়ার কোনো ভাইকে না দাও।
সি সি সি, এমন একটা আস্ত ডাইনি আমার কপালে বউ, সরি, বোন হিসাবে জুটলো। সাব্বিরের এই ভেবাচেকা খাওয়ার মাঝেই মো এক ঝটকায় ভাইয়ের হাত থেকে চকলেটের প্যাকেটটা কেড়ে নিল। তারপর সেটা ছিঁড়ে মুখে পুড়তে পুড়তে বলল, তোমার ওই সরির খাতায় আমি প্রফেসর সাহেব একেবারে গুলি মারবে বলে দিলাম। যদি সে জানতে পারে তুমি ভুল করেও আমাকে নিজের বউ বলে সম্বোধন করেছো, মনে রেখো কিন্তু। সিরিয়াসলি? আচ্ছা, এইসব কথা রাখ পাখি। আগে বল, তোর সামনের পরীক্ষার প্রিপারেশন কেমন চলছে? মিনিমাম পাস নাম্বারটুকু তুলতে পারবি তো? নাকি চৌধুরী বাড়ির নাক কাটাবি? ধুর ভাইয়া, পাশ করে আমার কি লাভ শুনি? সেই তো বাচ্চা কাচ্চাই সামলাতে হবে, তাই না? তাছাড়া পরীক্ষা দিতে গেলে কি আর সারাদিন গাধার মতো পড়তে হয় নাকি? আমার মতো আমার ওই কিউটের ডিব্বা দুলহাজানকে পরীক্ষার আগে গাল বরাবর কয়েকটা মিষ্টি মিষ্টি পাপ্পি দিয়ে দিলে সে আমাকে ভালোবেসে ১০০-র মধ্যে একেবারে ১,০০০ নাম্বার খাতার উপর বসিয়ে দেবে। কি যে কিউট আমার দুলহাজানটা! মৌয়ের মুখে এমন অদ্ভুত আর রোমান্টিক কায়দার পড়াশোনার স্ট্র্যাটেজি শুনে সাব্বির নিজের কপাল চড় মারল। তোকে ১,০০০ নম্বর দেওয়া তো দূর, তোর ওই প্রফেসর বর তোকে খাতা ভরে আস্ত একটা রসগোল্লা দেবে, রসগোল্লা। দেখা যাবে কে কাকে রসগোল্লা দেয়। মোয়ের কথা শেষ হতেই সবাই আবারও একসাথে হেসে উঠল। এদিকে কিছুটা দূর থেকে মোয়ের প্রতিটা গতিবিধি তীক্ষ্ণ নজরে পরখ করছিল উজান। মাঝের দূরত্বের কারণে তাদের কথাবার্তা স্পষ্ট শুনতে না পেলেও মৌ আর ওই সাব্বির নামের ছেলেটার এত কাছাকাছি থাকা, হেসে গড়িয়ে পড়া সে কোনোভাবেই সহ্য করতে পারল না। আর সবকিছুর চেয়েও বড় আঘাত যেটা উজানের বুকে তীরের মতো বিঁধল, তা হলো মৌ নিজে গিয়ে ওভাবে দৌড়ে ওই ছেলেটার বুকে আষ্টে পড়েছে, তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে খিলখিল করে হাসছে। মুহূর্তের মধ্যে এক আদিম ও হিংস্র ঈর্ষা এসে গ্রাস করলো উজানকে। রাগের তীব্রতায় উজান নিজের ডান হাতটা দিয়ে পাশের শক্ত দেওয়ালে সজোরে এক ঘুষি মারল। মুহূর্তেই তার শান্ত চোখ মুখে যেন আগুন জ্বলে উঠল। অতিরিক্ত রক্তচাপের কারণে তার হাত আর ফর্সা কপালে নীল শিরাগুলো ধপধপ করে ফুলে উঠল। চোখ দুটো রাগে ও ক্ষোভে একদম টকটকে জবা ফুলের মতো লাল হয়ে গেল। সে আর একটা মুহূর্ত ওই ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকার শক্তি বা ধৈর্য ধরে রাখতে পারল না। নিজের ভেতরে সেই ভয়ঙ্কর রাক্ষসটাকে সবার আড়ালে লুকাতে সে গটগট করে পা ফেলে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে ছুটে গেল। উজান তার পার্সোনাল বাংলো বাড়িতে এসে পৌঁছালো। ভেতরে ঢোকা মাত্রই ভেতরে সেই বদ্ধ উন্মাদ রূপটা বেরিয়ে এলো। সে একাই পুরো ড্রয়িং রুম আর নিজের বেডরুম তছনছ করে ফেলতে লাগলো। রুমের কাছে শোপিস, ল্যাপটপ, টেবিল ল্যাম্প কিছুই আর আস্ত রইল না। সবকিছু লাথি আর হাতের আঘাতে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে পুরো রুমটাকে ধ্বংসস্তূপে পরিণত করলো সে। কিন্তু এতেও তার ভেতরে সে বিষাক্ত জ্বালা একটুও কমলো না। উজান টেবিলের উপর রাখা তার ল্যাবের তীব্র ক্ষতিকারক নাইট্রিক অ্যাসিডের বোতলটা হাতে নিল। নিজের কোনো ভ্রুক্ষেপ ছাড়াই এক ভয়ঙ্কর পাগলামিতে সে নিজের ডান হাতের উপর সরাসরি সেই গনগনে অ্যাসিড ঢেলে দিল। তীব্র অ্যাসিডের বিক্রিয়ায় চামড়া পুড়তে শুরু করলো। মাংস কামড়ে ধরার মতো অসহ্য যন্ত্রণা হতে লাগলো। তবুও সে উন্মাদের মতো দাঁড়িয়ে রইলো। একটুও কুকড়ে গেল না, এমনকি যন্ত্রণায় চেঁচালো না। তার উপর অন্য হাত দিয়ে সে একের পর এক কড়া অ্যালকোহলের ড্রিঙ্কসের বোতল মুখে ঢেলে শেষ করতে লাগলো। শরীর আর মন দুটোকেই অবশ করে দেওয়ার এক অদ্ভুত নেশা চেপে বসেছে তার মাথায়। উজান শুধু এইটুকুতেই ক্ষান্ত হয়নি। তার চোখের সামনে বারবার ভাসছিল মোয়ের ওই অন্য পুরুষকে জড়িয়ে ধরা দৃশ্য। সে ব্ল্যাক হুডি বের করে গায়ে জড়িয়ে মুখে কালো মাস্ক লাগিয়ে এক হাতে লোহার রড নিয়ে সোজা চলে গিয়েছিল সেই সাব্বিরের কাছে। কলেজ থেকে ফেরার পথে নির্জন রাস্তায় সাব্বিরকে একা পেয়ে উজান নিজের চেনা রূপ লুকিয়ে উন্মাদের মতো ইচ্ছে মতো ধরায় দিয়ে এসেছে তাকে। লোহার রডের উপরি ঝুপড়ি আঘাতে ছেলেটাকে একেবারে রক্তাক্ত আত্মরা করে রাস্তায় ফেলে এসেছে। ইচ্ছে করছিল ওই রডটা দিয়ে ওখানেই তাকে খুন করে মাটিতে পুঁতে ফেলতে। কিন্তু ঠিক তখনই তার মনে হলো এই ঘটনায় ছেলেটার চেয়েও তো তার নিজের ঘরের ওই জেদি পুচকে বিড়ালের বাচ্চার ভুল অনেক বেশি। মন চাচ্ছিল ছুটে গিয়ে এক্ষুনি মোকেও ঠিক সেম টু সেম আঘাতে রক্তাক্ত করে শিক্ষা দিতে। কিন্তু উজান খুব ভালো করেই জানে মোয়ের ওই শরীরে সামান্য একটা ফুলের টোকা দেওয়ার মতো কলিজা বা ক্ষমতা এই উজান চৌধুরীর নেই। আর ঠিক সেই কারণেই মোকে আঘাত করতে না পারার সেই চরম ব্যর্থতার ক্ষোভ উজান নিজের শরীরের উপর মেটাচ্ছে। নিজেকেই নিজে এভাবে পুড়িয়ে শেষ করছে। সে তো বুক ফুলিয়ে সবাইকে বলে সে নাকি এই মেয়েটাকে একটুও ভালোবাসে না। তবে কেন, কোন অধিকার বোধ থেকে সে মৌকে অন্য কোনো পুরুষের ছায়াতেও সহ্য করতে পারছে না? এই জটিল মনস্তাত্ত্বিক প্রশ্নের উত্তর উজান চৌধুরী নিজেও জানে না। ঠিক তখনই দরজাটা সজোরে ঠেলে ঝড়ের গতিতে ভেতরে প্রবেশ করলো ইফাত আর তন্ময়। তন্ময় উজানের স্কুল লাইফের ক্লোজ ফ্রেন্ড। কলেজ থেকে উজানকে ওভাবে উন্মাদের মতো গাড়ি নিয়ে বেরিয়ে যেতে দেখে কেউ একজন খবর দেওয়ায়
ইফাত কোনো এক বড় বিপদের আভাস পেয়ে তন্ময়কে সাথে নিয়ে সোজা এখানে ছুটে এসেছে। ভেতরে ঢুকে রুমের এই ধ্বংসাবশেষ আর উজানের এই জঘন্য বেপরোয়া অবস্থা দেখা মাত্রই দুজনেই স্তব্ধ হয়ে গেল। ইফাত আর এক সেকেন্ডও দেরি না করে দৌড়ে এসে উজানের হাত থেকে সেই ড্রিঙ্কসের বোতলটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। আর তন্ময় দ্রুত ফ্রিজ খুলে ঠান্ডা বরফ আর পানির বোতল এনে উজানের অ্যাসিডে ঝলসে যাওয়া পুড়তে থাকা হাতটা শক্ত করে চেপে ধরল। কিন্তু উজান এক তীব্র ঝটকায় তন্ময়ের হাত থেকে নিজের পোড়া হাতটা সরিয়ে নিল। যন্ত্রণায় তার পুরো শরীর কাঁপছে। ততক্ষণে ইফাতেই আত্মঘাতী রূপ দেখে চরম রেগে গিয়ে তার দুই হাত খপ করে সজোরে ধরে একটা ঝাঁকুনি দিল। অত্যন্ত ধমকের সুরে চেঁচিয়ে উঠল। মৌ শব্দটা শোনা মাত্রই উজানের মদ্যপ ও রক্তাক্ত মস্তিষ্কে যেন 1000 ভোল্টের কারেন্টের শক লাগলো। সে আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। বাঘের মতো এক হিংস্র হুঙ্কার ছেড়ে সে ঝাঁপিয়ে পড়ে ইফাতের শার্টের কলারটা নিজের দুই হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। অতিরিক্ত ড্রিঙ্কস আর অ্যাসিডের যন্ত্রণার কারণে উজান এই মুহূর্তেই নিজের পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও প্রায় হারিয়ে ফেলেছে। তার শরীর টলছে, তবুও নিজের ভেতরে সমস্ত পুরুষালী জেদ আর হিংস্রতা এক জায়গায় এনে ইফাতের মুখের উপর দাঁড়িয়ে সিংহ সুলভ হুঙ্কার ছেড়ে গর্জে উঠল। মৌ, কাকে মৌ বলে ডাকছিস? হ্যাঁ, তাসফিয়া মৌ চৌধুরী শুধুমাত্র এই উজান চৌধুরীর, অনলি উজান চৌধুরীর নিজের প্রপার্টি। শি ইজ মাই লিগাল ওয়াইফ। ও আমার বউ। তুই কোন সাহসে কার পারমিশন ছাড়া ওর নাম ধরে রাখিস? নেক্সট টাইম যদি ওর ব্যাপারে কোনো কথা বলতে চাস তবে ভাবি বলবি ওকে, অনলি ভাবি। বুঝতে পেরেছিস? ইফাত আর তন্ময় স্তব্ধ হয়ে একজন আরেকজনের দিকে তাকালো। যে ছেলেটা এতদিন মৌকে নিজের বউ বলে স্বীকৃতি দেয়নি, সে আজ মদ্যপ অবস্থায় বুক ছিঁড়ে চিৎকার করে বলছে মৌ নাকি তার লিগ্যাল ওয়াইফ। তার এই দ্বিচারিতা দেখে ইফাত আর নিজের রাগ সামলাতে পারল না। সে এক ঝটকায় উজানের হাত দুটো নিজের কলার থেকে ছাড়িয়ে দিয়ে তাকে সজোরে পেছনের দিকে ধাক্কা মেরে সরিয়ে দিল। জাস্ট শাট আপ উজান। নিজের এই নোংরা পাগলামি এবার বন্ধ করবি। যে মেয়েটাকে তুই কোনোদিন নিজের বউ বলে মন থেকে মানিসনি, যাকে দিনের পর দিন কষ্ট দিয়েছিস, এখন কোন মুখে তুই তাকে নিজের বউ বলছিস? আমি খুব ভালো করে জানি, আর একটু পর তোর এই মদের নেশা কেটে গেলেই তুই আবার সেই আগের মতন রুক্ষ আর নিষ্ঠুর বিহেভিয়ার করবি। সো দয়া করে নিজের এই সস্তা ড্রামা বন্ধ কর আর শান্ত হয়ে বাসায় চল। আজ অনেক রাত হয়েছে। মৌ, ভাবি তোর জন্য না খেয়ে ওয়েট করছে। উজানের মত্ত চোখে যেন হিংস্রতার পারতারও চড়ে গেল। সে দেয়াল ধরে কোনো মতে নিজের টলমলে শরীরটা সামলে নিয়ে কর্কশ গলায় চেঁচিয়ে উঠল। হার্ট? কিসের হার্ট? হ্যাঁ, ওই মেয়েটাকে যখন আমি সামান্য একটু কথা রাখাতে হার্ট করি তখন তোদের দরদ উতলে ওঠে, তোদের চোখে সেটা খুব বড় করে পড়ে। অথচ ও যখন দিনের পর দিন আমার ইগোতে আঘাত করে, অন্য একটা পরপুরুষের বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়ে আমাকে ক্ষতবিক্ষত করে, তখন তোদের সেই অন্ধ চোখে সেটা কেন পড়ে না বল? তন্ময় এবার খানিকটা এগিয়ে এলো। উজানের টকটকে লাল চোখের দিকে নিজের দুই চোখ রেখে অত্যন্ত দৃঢ় গলায় বলল। স্টপ দিস বুলশিট উজান। ভাবি তোকে কোনোদিন একটুও হার্ট করেনি, বরং তুই নিচে প্রতিনিয়ত তাকে ক্ষতবিক্ষত করিস। এই আধুনিক যুগে যেখানে একটা ছেলে দিনের পর দিন বুক পেটে কান্না করেও নিজের প্রেয়সীকে ধরে রাখতে পারে না, সেখানে ভাবি প্রতিটা সেকেন্ডও তোর মতো একটা পাষাণের পেছনে ভালোবাসি ভালোবাসি বলে ছায়ের মতো ঘুরে বেড়াই, আর তুই সেটাকে চরম অবেলায় ইগনোর করিস। আর আজ হুট করেই তোর এই নোংরা ইগোতে আঘাত লাগাই মনে হলো সে তোকে হার্ট করেছে। শোন উজান, তোর এই আগলা প্রিয়তার পজিটিভনেস নিজের পকেটে রাখ। মুখে যখন কোনোদিন বুক ফুলিয়ে ভালোবাসি শব্দটা বলতে পারিস না, তাহলে এমন কাজের মাধ্যমে সেটা প্রমাণ করার কোনো দরকার নেই। বাই দ্য ওয়ে উজান, তুই কোন সাহসী ওই নির্দোষ সাব্বির ছেলেটার গায়ে হাত তুললি? তুই কি জানিস ছেলেটার এই রক্তাক্ত অবস্থা দেখে ওর মা হসপিটালের মেঝেতে পড়ে কেমন পাগলের মতন চিৎকার করে কাঁদছে? ছেলেটাকে এই মুহূর্তে ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্টে হসপিটালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তোর এই এক মুহূর্তের ভুলের জন্য আমার ওই ফুলকর্ণাও আজ পাগলের মতন তার ভাইয়ের জন্য হসপিটালের বারান্দায় আছাড় খেয়ে কাঁদছে। যদি আজ সাব্বিরের কিছু হয়ে যায় তখন কি হবে উজান? তখন কি তুই তোর এই ইগো দিয়ে একটা জীবন ফিরে দিতে পারবি? ইফাত একদমে কথাগুলো বলে থামল, কিন্তু উজানের ভেতরে সে পজিটিভ রাক্ষসটা যেন শান্ত হওয়ার বদলে আবারও এক মস্ত বড় গর্জন তুলে উঠল। আই জাস্ট ডোন্ট কেয়ার। সাব্বির মরুক আর বাঁচুক, তাতে উজান চৌধুরীর কিচ্ছু যায় আসে না। উজান চৌধুরীর প্রপার্টির দিকে যে পুরুষ ভুল করে নজর দেবে তার শেষ পরিণতি ঠিক এই আইসিইউ এর বিছানায় হবে। উজান, তুই কি সত্যি একটা পাগল? যাকে তুই ভালোবাসিস না, বউ হিসাবে কোনোদিন মেনে নিস না, তাকে নিয়ে তোর মনে এত জেলাসি ফিল হয় কেন? বলতো আমাকে একটু।
উজান এবার নিজের সামনে থাকা কাঠের চেয়ারটায় সজোরে এক লাথি বসিয়ে দিল। তারপর এক হিংস্র সিংহের মতো পুরো বাংলোর ছাদ কাঁপিয়ে গর্জে উঠল। আমি ভালোবাসি না, ভালোবাসি না, ভালোবাসি না। আমি ওই বিড়ালের বাচ্চাকে আজও একটু ভালোবাসি না। ও আমার বউ নয়, কিন্তু ও আমার এক্সক্লুসিভ প্রপার্টি। আর রুজান চৌধুরীর পার্সোনাল প্রপার্টির দিকে যে পুরুষ চোখ তুলে তাকানোর ধৃষ্টতা দেখাবে, তাকে জ্যান্ত খুন করতেও আমার এই হাতের একটা আঙ্গুলও কাঁপবে না। মাইন্ড ইট। এই কথা শেষ করে উজান আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। বড় বড় পা ফেলে বাংলোর বাইরে চলে গেল। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে ইফাত আর তন্ময় দুজনেই এক তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। ইফাত নিজের কপালে হাত দিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, কেউ ভেবে পাবে না জেনেও অপেক্ষা করে, আর কেউ হাতের মুঠোয় পেয়েও অ্যাভয়েড করে। হায় ভালোবাসা, তুই এমন কেন? যদি তোকে নিজের করে নাই পাওয়া যায়, তাহলে কেন এত মায়া দিলি? উজান বাংলো থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই তন্ময় আর ইফাতও দ্রুত বাইরে বেরিয়ে এলো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। উজান তার হাই স্পিড বাইকটা নিয়ে স্টার্ট দিয়ে ঝড়ের গতিতে হাইওয়ের দিকে বেরিয়ে গেছে। এই মুহূর্তে উজানকে নিয়ে তাদের দুজনের মনেই ভীষণ টেনশন ও ভয় হতে লাগলো। ছেলেটা মাথা ঠান্ডা থাকলে যেমন শান্ত ও ভদ্র, মাথা গরম হলে তার চেয়ে হাজার গুণও বেশি ভয়ঙ্কর ও সাইকো রূপ ধারণ করে। ইফাতের সবচেয়ে বেশি ভয় হচ্ছিল মৌকে নিয়ে। না জানি এই মদ্যপ হিংস্র উজান বাসায় ফিরে ওই নিষ্পাপ মেয়েটার উপর কেমন কেয়ামতের ঝড় বইয়ে দেবে। ইফাত আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না। সে নিজের গাড়ির অ্যাক্সিলারেটর চেপে দ্রুত গতিতে উজানের বাইকের পিছু নিল। উজান এই ঘোর মাঝরাতে বাইকটা এতটাই মারাত্মক গতিতে চালাচ্ছে যে রাস্তায় থাকা অন্যান্য যানবাহনগুলো তার সামনে এক একটা বিন্দুর মতো মিলিয়ে যাচ্ছে। সে যেন বাতাসের গতিকে টেক্কা দিয়ে ধাবমান হচ্ছিল। প্রায় মিনিট 20 পর উজান প্রচন্ড টালমাটাল অবস্থায় চৌধুরী মঞ্জিলের বিশাল গেট গলিয়ে ভেতরে এসে পৌঁছালো। সে রাগে শরীর কাঁপাতে কাঁপাতে বড় বড় পা ফেলে ড্রয়িং রুমে ঢুকলো। কিন্তু চারপাশ পুরো নিঝুম। বাসায় বাড়ির কোনো একজন সদস্যকেও দেখতে পেল না সে। অতঃপর রেগে গিয়ে এক সার্ভেন্টকে জিজ্ঞেস করতেই জানতে পারলো কিছুক্ষণ আগেই সাব্বিরের আইসিইউতে যাওয়ার খবর পেয়ে বাড়ির সবাই হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। মুহূর্তের মধ্যে উজানের ফর্সা মুখখানা রাগে একদম রক্তাভ লাল হয়ে গেল। যার কারণে আজ উজানের এই বেপরোয়া ও ধ্বংসাত্মক অবস্থা। ঠিক সেই পরপুরুষের জন্যই মৌ মাঝরাতে হসপিটালে ছুটে গেছে। উজান সেখানে আর এক সেকেন্ডও দাঁড়ালো না। নিজের বাইকটা ঘুরিয়ে তীব্র আক্রোশে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। উজান যখন হসপিটালের মেইন গেটে পৌঁছালো, ঠিক তখনই দেখলো চৌধুরী বাড়ির গাড়ি থেকে মৌ সহ বাড়ির বাকি সবাই মাত্রই নিচে নামছে হসপিটালের ভেতরে যাওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তেই উজান এক ঝড়ের গতিতে বাইক থেকে নেমে গিয়ে মৌয়ের ডান হাতটা লোহার সারাশির মতো শক্ত মুঠোয় আঁকড়ে ধরল। এই মাঝরাতে উজানের এমন অগ্নিকুণ্ডের মতো ভয়ঙ্কর মুখচ্ছবি দেখে বাড়ির বাকি সবাই চরম বিস্ময় আর ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। উজান মৌয়ের হাতটা এতটাই নিষ্ঠুরভাবে চেপে ধরেছে যে মেয়েটার কবজের হাড় যেন মরমর করে ভাঙার উপক্রম হলো। উজান নিজের ভেতর থেকে সমস্ত মদ্যপতা লুকিয়ে এক চরম শীতল কণ্ঠে আওড়ালো, চলো পিচ্ছি। মৌ নিজের হাতের অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে শরীর মোচড়ামোচড়ি শুরু করে দিল। উজান নিজের অবাধ্যতা দেখে আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠল। মৌ কাঁদতে কাঁদতে বলল, ছাড়ো না আমায়। আমি এখন কোথাও যাব না। আমার সাব্বির ভাই মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আমি যাব তার কাছে। ছাড়ো না আমায়। মৌয়ের মুখ থেকে অন্য ছেলের জন্য এমন আকুতি শোনা মাত্রই উজান নিজের বাম হাত দিয়ে মৌয়ের থুতনিটা সজোরে চেপে ধরে বাঘের মতো গর্জন করে উঠল। তোর কাছ থেকে পারমিশন নিতে আমি এখানে আসিনি, কিংবা তোকে হাত জোর করে রিকোয়েস্ট করে বাড়ি নিয়ে যেতে উজান চৌধুরী আসেনি। আমি যা বলবো তোকে ঠিক সেটাই করতে হবে। এই বলে উজান এক ঝটকায় মৌকে এক হাত দিয়েই নিজের কোলে তুলে নিল। এবং বাড়ির সবার সামনে দিয়েই তাকে বাইকের সামনের উপর বসিয়ে এক টানে বাইক স্টার্ট দিল। তার এমন আকস্মিক ও অহংকারী কাণ্ড দেখে উপস্থিত সবাই পুরো স্তব্ধ ও নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। আরিফুল চৌধুরী রাগে নিজের দাঁতে দাঁত চেপে ধরে বললেন, দেখেছো মৌ, তোমার আদরের ছেলেটা দিন দিন কেমন জানোয়ার আর অমানুষ হয়ে উঠেছে। ভরা রাস্তার মাঝে হসপিটালের সামনে চৌধুরী বাড়ির বৌমার গায়ে ওভাবে হাত তুলতে ওর একটুও বাঁধলো না। মৌসুমী চৌধুরী একদম চুপ হয়ে গেলেন। তিনি নিজেও কিছুতেই মাথা খাটিয়ে বুঝতে পারছেন না তার শান্ত ভদ্র প্রফেসর ছেলেটা হঠাৎ এমন সাইকোপ্যাথের মতো বিহেভিয়ার কেন করছে। কিছুক্ষণের মধ্যেই উজান মৌকে নিয়ে ঝড়ের গতিতে বাসায় এসে পৌঁছালো। মৌ পুরোটা রাস্তা কাঁদতে কাঁদতে তার কোল থেকে ছুটে যাওয়ার জন্য হাত পা ছুড়লেও কোনো লাভ হলো না। উজান তাকে এক হাতে পাজা কোলা করে তুলে
নিয়ে নিজের বেডরুমে ঢুকলো এবং দরজায় লাথি মেরে লক আটকে দিয়ে মৌকে ধপাস করে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। মৌ বিছানায় পড়েই ততক্ষণে তীব্র চিৎকার দিয়ে কেঁদে উঠল। আপনি আমায় কেন জোর করে এখানে নিয়ে আসলেন? আপনি আপনি জানেন ওখানে আমার সাব্বির। মৌয়ের মুখের বাকি কথা শেষ হওয়ার আগেই উজান ক্ষিপ্ত হয়ে তার উপর বাঘের মতো ঝুঁকে পড়ে বলল, জাস্ট শাট আপ। তোকে বলেছি তুই ওই নাম নিজের মুখে আন না, তো তবুও কেন মুখে আনলি? তুই এই উজান চৌধুরীর বিয়ে করা বউ, তাহলে কোন সাহসে তুই আমার পারমিশন না নিয়েই মাঝরাতে বাসা থেকে বের হলি? হ্যাঁ, মৌ নিজের চোখের জল মুছতে মুছতে চোখ দুটো বড় বড় করে উজানের এই হিংস্র রূপের দিকে তাকিয়ে রইল। চোখ থেকে অনবরত নোনা জল গড়িয়ে গাল বেয়ে ওড়নায় মিশে যাচ্ছে। একে তো তার প্রাণপ্রিয় ভাইটার হসপিটালের আইসিইউতে এমন আশঙ্কাজনক অবস্থা, তার উপর সে নিজের বরের এই পৈশাচিক রূপ কোনোভাবেই নিতে পারছে না। সে নিজের ভেতরে সমস্ত ভয়কে একপাশে ঠেলে উল্টো চেঁচিয়ে উঠল। ফাজলামো করছেন আমার সাথে? ওখানে হসপিটালে আমার সাব্বির ভাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর আমি এখানে বসে আপনার ওই ফালতু পারমিশনের জন্য ওয়েট করব? সরুন আপনি আমার সামনে থেকে, আমি এক্ষুনি হসপিটালে যাব। মৌ বিছানা থেকে নেমে যেই না দরজার দিকে যেতে চাইল, উজান তার পথ আটকে যমদূতের মতো সামনে দাঁড়িয়ে গেল। তোকে আমি একবার বললাম না তুই এই রুমের চৌকাঠ পেরিয়ে আজ এক পাও বাইরে বের হবি না? আপনি বের হতে না বললেই আমি শুনবো নাকি? বারবার বউ বউ বলে কিসের এত অধিকার দেখাচ্ছেন শুনি? আপনি কি আমায় নিজের বউ বলে মানেন? মানেন না তো? তাহলে আমার উপর আপনার কোনো জোর বা অধিকার নেই। সো আমি আমার ইচ্ছে মতো যেখানে খুশি যাব, যার সাথে ইচ্ছা খুশি দেখা করবো আমি। তোকে আমি বউ মানি আর না মানি, দুনিয়ার খাতায় তুই শুধুই আমার বউ। আর আমি যতদিন বেঁচে আছি তুই শুধু এই উজান চৌধুরীর প্রপার্টি হয়ে থাকবি। হাত ছাড়ুন। ছাড়বো না। আমি যা বলবো তোকে মুখ বুঝে ঠিক তাই তাই করতে হবে। ওই কুত্তার বাচ্চাকে দেখতে তোকে আমি কোনো জনমেও যেতে দেবো না, বুঝতে পেরেছিস? হাত ছাড়ুন আমার, আমি যাবই যাব। মৌ তড়িঘড়ি করে আবারও উজানকে পাশ কাটিয়ে রুম থেকে বেরিয়ে যেতে চাইল। নিজের কথার এমন চরম অবাধ্যতা দেখে উজান নিজের অজান্তেই তার বাম হাতটা তুলে মৌয়ের ফর্সা গাল বরাবর সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের তীব্রতায় মৌ সামলাতে না পেরে ছিটকে গিয়ে শক্ত মেঝের উপর পড়ে গেল। উজান দ্রুত গিয়ে মেঝের উপর মৌয়ের দুই গাল নিজের শক্ত হাতের মুঠোয় চেপে ধরে পশুর মতো হুঙ্কার ছাড়ল। জানোয়ারের বাচ্চা, তোকে এতবার বারণ করলাম যে তোকে আমি ওই কুত্তার বাচ্চার সাথে দেখা করতে দেবো না, তবুও তুই আমার অবাধ্য হোস, আমার কথার উপর কথা বলিস। তোর উপর আমার কিসের অধিকার? জাস্ট ওয়েট, আজ তোকে আমি তোর পূর্ণ অধিকার বুঝিয়ে দিচ্ছি। এই বলেই উজান নিজের গায়ের শার্টের বোতামগুলো একে একে ছিঁড়ে ফেলতে লাগলো। তার ডান হাতের তালুতে যে তীব্র অ্যাসিডের যন্ত্রণা হচ্ছিল, মাংস পুড়ে যাচ্ছিল, সেসবের কোনো তোয়াক্কা না করে সে শার্টটা গা থেকে খুলে মেঝের উপর ছুঁড়ে ফেলে দিল। তার এই উন্মত্ত ও বিবস্ত্র রাগান্বিত অবস্থা দেখে মৌ ভয়ে একেবারে খাঁচায় বন্দি পাখির মতো কুঁকড়ে উঠল। উজান চৌধুরীর এমন দানবীয় রূপ মৌ নিজের জীবনে কোনোদিন দেখেনি। উজান এক হাত দিয়ে মৌকে মেঝে থেকে তুলে বিছানায় আছাড় মেরে ফেলে তার উপর হিংস্র সিংহের মতো ঝাঁপিয়ে পড়ল। সে উন্মাদের মতো মৌয়ের গলার ভাঁজে ঘাড়ের নরম চামড়ায় নিজের ধারালো মুখটা ডুবিয়ে দিতে এতক্ষণ ছটফট করতে থাকা মৌয়ের হাত পায়ের নড়াচড়া হুট করে একদম স্তব্ধ হয়ে গেল। উজান কামনার ও রাগের ঘোরেও মৌয়ের এই আকস্মিক শান্ত হয়ে যাওয়াটা টের পেয়ে এক পলকের জন্য মুখ তুলে তার দিকে তাকালো। আর তাকানো মাত্রই তার মাথার সমস্ত মদের নেশা এক সেকেন্ডে কর্পূরের মতো উড়ে গেল। সে দেখতে পেল মৌয়ের চোখ দুটো বোঝা, ফর্সা গালটা থাপ্পড়ের চোটে লাল হয়ে ফুলে গেছে, আর সে পুরোপুরি সেন্সলেস হয়ে বিছানায় পড়ে আছে। পরক্ষণে উজানের মস্তিষ্কে তীব্র এক ধাক্কা লাগলো। সে বুঝতে পারলো রাগের মাথায় পজিটিভনেসের ঘোরে সে মেয়েটার সাথে আজ কি জঘন্য অপরাধ করতে যাচ্ছিল। সে শটান হয়ে বিছানা থেকে অনেকটা দূরে সরে এলো। নিজের দুই হাত দিয়ে নিজের চুলগুলো খামচে ধরে মেঝের উপর হাঁটু গেড়ে বসে পড়ল সে। নিজের ভেতরের মনুষ্যত্ব আস্থাকে তীব্র ধিক্কার দিয়ে চিৎকার করে উঠল। শিট, শিট, ড্যাম ইট! উজান, এটা তুই কি করতে যাচ্ছিলি? তুই নিজের জেদ আর হিংস্রতার জন্য আজ নিজের পিচ্ছি বউটার ওপর হাত তুললি, তার ফুলের মতো শরীরে আঘাত করলি। উজান এবার নিজের ভেতরে সমস্ত হিংস্রতা ছেড়ে ফেলে এক বুক কাঁপানো আতঙ্ক নিয়ে খানিকটা ঝুঁকে গেল মৌয়ের দিকে। কিন্তু মেয়েটা তখনও একেবারে নিস্পন্দ, অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে। তার এই নিথর অবস্থা দেখে উজানের বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন প্রতি সেকেন্ডে 1000 মাইল গতিতে লাফাচ্ছে। হঠাৎ করেই তার বুকের বাম পাশটায় এক তীব্র সুতীব্র ব্যথা শুরু হলো। সে তো মৌয়ের এমন একটা করুণ অবস্থা কোনোদিনও চায়নি। তবে কেন,
কোন আদিম হিংস্রতার বয়সে সে আজ অমন এক ভয়ঙ্কর পাগলামি করে বসলো। উজান নিজের বিবেককে আজ কোনো জবাব দিতে পারছে না। সে পরম মায়ায় আর অনুশোচনায় মোয়ের বরফের মতো ঠান্ডা হয়ে যাওয়া নরম হাত দুটো নিজের দুই হাতের মুঠোয় আঁকড়ে ধরলো। তারপর অত্যন্ত অপরাধীর মতো মিনমিন স্বরে ভাঙা গলায় আওড়াতে লাগলো। পিচ্ছি, হাই পিচ্ছি, প্লিজ ওপেন ইউর আইজ, প্লিজ টক টু মি। একটা বার অন্তত কথা বলো না আমার সাথে। সরি, আই এম রিয়েলি সরি পাখি। আমি এসবের কিছু ইচ্ছা করে করতে চাইনি। আমি তো কোনোদিনও স্বপ্নেও ভাবিনি আমার এই পুচকে পিচ্ছিটাকে নিজের হাতে এইভাবে আঘাত করে বসবো। প্লিজ একটাবার চোখ মেলো, যা খুশি শাস্তি দাও আমাকে, তবু এভাবে চুপ করে থেকো না, ভয় দেখিও না। কিন্তু মৌয়ের দিক থেকে কোনো রকম রেসপন্স এলো না। সে আগের মতোই সমস্ত জাগতিক অনুভূতি হারিয়ে অবশ হয়ে শুয়ে রইল। ধীরে ধীরে তার হাত পায়ের তালুগুলো যেন শীতকালের বরফের মতো ঠান্ডা হয়ে আসতে লাগলো। তা দেখে উজানের বুকের ভেতরটা ধকধক করে উঠল। সে খুব ভালো করেই বুঝতে পারছে মৌ তার আজকের এই আকস্মিক দানবীয় ব্যবহারে মারাত্মক ভয় পেয়েছে। কিন্তু সেই বা তখন কি করবে? সে নিজেও তো রাগের মাথায় নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছিল। এবার উজানের মনে এক তীব্র ভয়ের পাহাড় এসে জমা হলো। তার এই চপল অভিমানী পিচ্ছি বউটা জ্ঞান ফেরার পর আদৌ কি কোনোদিন তার সাথে আর কথা বলবে? মেয়েটা তো বড্ড বেশি অভিমানী। এই পিচ্ছি মেয়েটা যদি চিরকালের জন্য তার উপর থেকে নিজের অধিকার তুলে নেয়, যদি কোনোদিন তার সাথে আর কথা না বলে, তখন কি হবে? তখন সে কিভাবে, কোন মুখে এই অবুঝ মেয়েটার পাহাড় সম অভিমান ভাঙাবে? উজান আর নিজের মাথায় কিছু চিন্তা করতে পারছে না। বয়স বাড়ার সাথে সাথে সমাজ তাকে জ্ঞানী প্রফেসর তকমা দিলেও আজ মনে হচ্ছে তার সমস্ত বোধ বুদ্ধি এক নিমিষেই লোপ পেয়েছে। নয়তো একটা সামান্য কারণে কেউ নিজের অর্ধাঙ্গিনী এইটুকু একটা বাচ্চা মেয়ের গায়ে ওভাবে হাত তোলে? অবশ্য এই কারণটুকু দুনিয়ার বাকি সব মানুষের কাছে বড্ড সামান্য মনে হলেও উজান চৌধুরীর মনস্তত্ত্বে এটা মোটেও সামান্য নয়। মেয়েটাকে সে মুখে স্বীকার করে না হয়তো ভালোবাসে না, কিন্তু তাকে অন্য কোনো পুরুষের সাথে হাসাহাসি করতে দেখাটা উজান নিজের জীবনের বিনিময়েও সহ্য করতে পারে না। মৌকে অন্য কারোর বুকের মাঝে জড়িয়ে থাকতে দেখলে উজানের মনে হয় তার সাজানো পুরো পৃথিবীটা বুঝে এক পলকে উলটপালট হয়ে ধ্বংস হয়ে গিয়েছে। এইসব এলোমেলো আর আবোল তাবোল চিন্তার ঘোর কাটলো উজানের। সে তখন নিজের অজান্তেই মৌয়ের নিথর শরীরটাকে নিজের চওড়া বুকের সাথে শক্ত করে লেপ্টে ধরে বসেছিল। মৌয়ের এই ফর্সা বিষণ্ণ আর ফুলে যাওয়া মুখখানা দেখে উজানে নিজের প্রতি এক তীব্র ঘৃণাবোধ হচ্ছে। সে আর এক মুহূর্তও দেরি না করে তড়িঘড়ি করে কাঁপানো হাতে ইফাতকে ফোন দিল। ফোনে উজানের কান্নারত কণ্ঠ শুনে ইফাত আর এক সেকেন্ডও সময় নষ্ট করল না। ঠিক মিনিট 10 মধ্যে সে চৌধুরী মঞ্জিলের ফ্যামিলি ডক্টরকে সাথে নিয়ে সরাসরি উজানের বেডরুমে এসে প্রবেশ করলো। ইফাত রুমে ঢুকে আরেক দফা চরম অবাক ও স্তব্ধ হলো, কারণ উজান তখনও উন্মাদের মতো মৌকে নিজের বুকের মাঝে শক্ত করে লেপ্টে ধরে আড়ালে মুখ লুকিয়ে কাঁদছে। ডক্টরকে দেখা মাত্রই উজান কোনো মতে নিজেকে সামলে নিয়ে মৌকে বিছানায় ঠিকঠাক মতো শুয়ে দিল। এরপর ডক্টর অত্যন্ত গুরুত্ব সহকারে মৌয়ের পালস চেক করলেন এবং স্টেথোস্কোপ দিয়ে ভালো করে চেক আপ করতে লাগলেন। আর এই পুরোটার সময় ইফাত এক কোণে দাঁড়িয়ে আহাম্মকের মতো নিজের বন্ধুর এই অদ্ভুত পাগলাটে রূপ দেখছিল। তার মাঝেই উজান আর নিজের ভেতরের উদ্গ্রীবতা চেপে রাখতে পারল না, তার কণ্ঠস্বর কেঁপে উঠল। আঙ্কেল, আমার পিচ্ছি ঠিক আছে তো? রিল্যাক্স রোজান, এত হাইপার বা প্যানিক হওয়ার মতো কিছু ঘটেনি এখানে। মৌ হুট করে মানসিকভাবে ভীষণ বড় একটা কোনো শক বা ভয় পাওয়ার কারণে সাময়িকভাবে সেন্সলেস হয়ে পড়েছে। তবে হ্যাঁ, মেয়েটাকে শারীরিক দিক থেকে বড্ড দুর্বল মনে হচ্ছে। মৌ ঠিকঠাক মতো সময় মতো খাবার খায় তো? দেখো উজান, তোমার আমি প্রফেশনাল দিক থেকে আগেই বলে দিচ্ছি, তোমাদের দুজনের বয়সের পার্থক্য কিন্তু অনেক বেশি। সো বুঝতেই পারছো আমি কথাটা কেন বললাম। অল্প বয়স হলেও তোমাকে সামলানোর ক্ষমতা ওর মধ্যে থাকলেও তোমাকে আরো সচেতন ও সজাগ থাকতে হবে। কিন্তু আঙ্কেল, আমাদের মধ্যে তো আসলে তেমন কিছু। আমি সব বুঝতে পারছি উজান। লাল টুকটুকে বউর ঘরে রেখে নিজেকে সামলানো, দূরে সরিয়ে রাখা তোমার জন্য বড্ড টাফ। তবুও একটু খেয়াল রাখতে হবে মেয়েটার ওপর। বেশ জোর জুলুম করা এই বয়সে ওর শরীরের জন্য ঠিক নয়। তাছাড়া ওর শরীরটাও এখন একটু গরম লাগতেছে মনে হচ্ছে, আর রাতের মধ্যেই ভীষণ জ্বর আসবে। আমি কিছু মেডিসিন দিয়ে দিচ্ছি, তুমি এখন সেগুলো এনে খাইয়ে দাও, সকালের মধ্যেই ঠিক হয়ে যাবে। ডক্টরের এই চরম ভুল
ও রোমান্টিক ধারণার কথা শুনে এই বিপজ্জনক ও থমথমে পরিস্থিতিতেও ইফাত এক কোণে দাঁড়িয়ে নিজের ঠোঁট চেপে শব্দহীন হাসলো। অবশ্য এখানে ডক্টরের কোনো দোষ নেই। মেঝের ভাঙা কাঁচ আর উজানের খালি গা দেখে যে কেউ এটাই ধরে নেবে। এরপর ডক্টর প্রেসক্রিপশনটা ইফাতের হাতে দিয়ে তার সাথেই রুম থেকে বিদায় নিলেন। ডক্টর চলে যাওয়ার পর উজান এক মুহূর্ত রুমে বসে রইল না। সে নিজেই এই গভীর রাতে মেডিসিন আনার জন্য বাইরে বেরিয়ে পড়ল। তার চেনা পরিচিত একজন পার্সোনাল ফার্মেসি থাকায় তাকে এই মাঝরাতেই ফোন করে ঘুম থেকে ডেকে তুলে সবকটা জরুরি মেডিসিন নিয়ে ঝড়ের গতিতে আবার রুমে ফিরে এলো সে। রুমে ফিরে এসে উজান দেখল মৌয়ের এতক্ষণে জ্ঞান ফিরেছে, তবে সে স্বাভাবিক হয়নি। এখনো ভয়ের চোটে বিছানার এক কোণে নিজের শরীরটাকে একদম গুটিয়ে গোল হয়ে বসে আছে। ঠিক তক্ষুনি উজানকে হসপিটালে ওভাবে রেগে চলে আসতে দেখে তুবা আর আরিয়ান হসপিটাল থেকে দ্রুত বাড়ি ফিরে এসেছিল। তারা রুমে ঢুকে মৌয়ের এই অবস্থা দেখে তাকে আগলে ধরেছিল। উজান নিজের হাতে মেডিসিনের প্যাকেটটা নিয়ে মৌয়ের দিকে এক পা এগোতেই মৌ তীব্র আতঙ্কে বিছানার আরো পেছনের দিকে পিছিয়ে গেল।